আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি, কেমন করে তোরঙ্গ আজ খোলো। না, এর সঙ্গে অরূপ বিশ্বাসের ওই চিঠি বা তৃণমূলের তহবিলের কোনো যোগাযোগ নেই। এটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। তবে বলতেই হবে, তোরঙ্গে যদি হাজার হাজার কোটি টাকা থাকে আর চাবিটা থাকে অন্যের কাছে, নিশ্চিতভাবেই সেটা মহাবিড়ম্বনা। প্রথম প্রশ্ন, শোভনদেব চট্টোপাধ্যায় নন, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তে আজ কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। লোকসভার 20 জন সাংসদ মিশে গেছে অন্য দলে, বিদ্রোহ বিধানসভাতেও ভাঙছে সংগঠন, জেলে নেতারা। আদৌ টিকবে তো কালীঘাট তৃণমূল? দ্বিতীয় প্রশ্ন, তৃণমূলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হোক, নিজেকে কোষাধ্যক্ষ বলে উল্লেখ করে ব্যাংকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। 5ই জুন থেকে কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, দাবি কুণাল ঘোষের। তৃণমূলের তহবিলের মালিকানা বিতর্কের জল এবার কি সোজা আদালতে গড়াবে? তৃতীয় প্রশ্ন, একবারও নেত্রীর নাম না নিয়ে অরূপ বিশ্বাস বললেন তৃণমূলে আছি। পুলিশে হাজিরার পর ঘেরাও হলেন আলিপুর আদালতে, ডিম ছুঁড়ে বিক্ষোভ, উঠল চোর স্লোগান। নেত্রীর বিশ্বাস ভেঙে দলের অ্যাকাউন্টটি ফ্রিজ করতে চাইছেন মেসি কাণ্ডে অভিযুক্ত অরূপ। নেপথ্যে কোন অঙ্ক? চতুর্থ প্রশ্ন, দলে লাগাতার ভাঙনের আবহে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন কালীঘাট তৃণমূলের 5 শীর্ষ বিধায়ক। আলাদা ঘরের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, বললেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা মদন মিত্রের মুখে। কোন দিকে গড়াচ্ছে জল? পঞ্চম প্রশ্ন, প্রচারে ডিজে বাজানোর কথা বলে অশান্তিতে ইন্ধনের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর এবার কালীঘাটে তার বোন অদিতি গায়েনের বাড়িতে গেল সিআইডি। এবার উস্কানি মামলার তদন্তেও বিপদ বাড়ছে অভিষেকের। তবে শুরুতেই দেখাবো দল থেকে দলের তহবিল, দুটোই কি এবার হাতছাড়া হতে চলেছে কালীঘাট তৃণমূলের? দেখুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা আরো চরমে উঠল। একদিকে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল, বিরোধী দলনেতা পদে বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম, যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার পরিবর্তন নিয়ে বুধবার রাত থেকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন বুধবার রাতে বলেন, 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধে নাগাদ হঠাৎ করে 3 জন অপরিচিত নিরাপত্তা কর্মীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছে। পাল্টা সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়, নিরাপত্তা পর্যাপ্ত আছে। সূত্রের খবর, এ প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএসও বদল হওয়ার নিয়মের মধ্যে পড়ে। আমার সঙ্গে যারা আছেন তারাও বদলে যাবেন, আমার পছন্দের পিএসও রেখে দেওয়া হবে এমনটা নয়। ট্রান্সফার হয়ও, ট্রান্সফার হতেই পারে। শুভেন্দু অধিকারীর যারা পিএসও ছিলেন তারা কোথাও? পিএসও চেঞ্জ রুটিন চেঞ্জ, তার যে সর্বোচ্চ সিকিউরিটি, সেই সিকিউরিটিতে কোনো কাটলমেন্ট নেই। লোকসভা বিধানসভা কোথাও দলের রাশ হাতে নেই, বিদ্রোহে জর্জরিত, সবচেয়ে কাছের লোকেরা দূরে চলে গেছেন। বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের সময় বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে দেখা গেল একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিমকে, যার বিদ্রোহী ব্লকে নাম লেখানোর সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে আরেক ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসের দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এলো বান। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে দলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে শুভাশিস চক্রবর্তী এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। বলা হচ্ছে কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। অরুদা সবকিছু বলতে ভালো তৃণমূলের সঙ্গে আছেন না খারাপ তৃণমূলের সঙ্গে? আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস এখন তো ভাগ হয়ে গেল। তুমি ধরে নাও। হ্যাঁ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন। এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার অরূপ বিশ্বাস আলিপুর আদালতে যান। সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, চোর চোর স্লোগান ওঠে।
অরূপ বিশ্বাস এই যে আইনজীবী যে ছোট্ট যে চেম্বার, এই চেম্বারে কার্যত ঘেরা হয়ে রয়েছেন। অরূপ বিশ্বাসকে চোর বলা হচ্ছে, একদিকে বাইরে আইনজীবীদের বিক্ষোভ এবং একদিকে হচ্ছে ভেতরে অরূপ বিশ্বাস, তিনি ঘেরা হয়ে রয়েছেন কার্যত। ডিম হাতে হাজির হন বিক্ষোভকারীরা। ভোটের সময় বুথ এজেন্ট হয়েছিলাম, পোলিং এজেন্টে ওর অরূপের যে সন্ত্রাসকারী গুন্ডা তারা আমাকে ভয় দেখিয়ে বিব্রত করে ভয় দেখে ত্রাস দেখে বের করে দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস বসেছিলেন তার আলো বন্ধ করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় কাঁচ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ডেঞ্জার নেভার কামস অ্যালোন, ইংরেজির অত্যন্ত চেনা প্রবাদ। সেই রকমই কালীঘাট তৃণমূলের বিপদও এখন একা আসেনি। ধরুন, শুধু আজই বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্পিকারের নির্বাচনে অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে কোনো হস্তক্ষেপ নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর গতকাল রাতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে খবরটা এবিপি আনন্দে একেবারে অরিজিনাল ডকুমেন্টের ফটোকপি সহ আমরা ব্রেক করেছি, এইচডিএফসি ব্যাংকে অরূপ বিশ্বাসের চিঠি, যেটা নিঃসন্দেহে কালীঘাট তৃণমূলের জন্য একটা বড় দুঃসংবাদ। অরূপ বিশ্বাস স্বয়ং ব্যাংকে চিঠি লিখে বলছেন তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট অবিলম্বে ফ্রিজ করা হোক। ব্যাংকে চিঠি কবে পৌঁছচ্ছে লক্ষ্য করুন, 16ই জুন বিকেল 4:30 সময়। অরূপ নিজের পরিচয় দিয়েছেন তৃণমূলের কোষাধ্যক্ষ বলে। আচ্ছা, অরূপ বিশ্বাস কবে কোষাধ্যক্ষ হয়েছিলেন? আনন্দ আর্কাইভ বলছে 2022-এর 18ই ফেব্রুয়ারি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে কোষাধ্যক্ষ করা হয় অরূপ বিশ্বাসকে। ঘোষণা করেছিলেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঠিক কী ঘোষণা ছিল বের করেছি আমরা, দেখুন। যে পদাধিকারীদের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় জাতীয় কর্মসমিতির সবাই গৃহীত হয়েছে, আমি তা আপনাদের জানাচ্ছি। সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন যশবন্ত সিনহা, সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য। ট্রেজারার হয়েছেন অরূপ বিশ্বাস। দেখুন, তৃণমূল এখন বলছে অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষই নন, তার জায়গায় গত 5ই জুন শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছে। কিন্তু এই ঘোষণা তো শুধু ওই জাগো বাংলাতে ছাপলেই হবে না। এই সিদ্ধান্তের কথা ওই বৈঠকের রেজলিউশন কপি সহ লিখিতভাবে ব্যাংকে জানাতে হবে এবং সাইনিং অথরিটি পরিবর্তন করতে হবে। আসল প্রশ্ন হলো, এই পুরো প্রসেসটা কি এই 16ই জুনের মধ্যে করা হয়েছে? যদি তা না হয়ে থাকে তাহলে ব্যাংকের কাছে কিন্তু আইনত অরূপ বিশ্বাসী তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ বা ট্রেজারার। এখন কথা হলো, তাহলে এই প্রায় 2000 কোটি টাকার ফান্ড সবটা এই ব্যাংকে আছে কিনা আমি জানি না, এটা কি অরূপ বিশ্বাসের অনুরোধ মতো ফ্রিজ হয়ে যেতে পারে? আইন কি বলছে? আমার প্রথম বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। সুমন, এমন সব বিষয় নিয়ে আজকাল আলোচনা করতে আসছি, মানে এই স্বাধীনতার পরে আলোচনা করতে আসছি যে বিষয়গুলি নিয়ে কোনোদিন আলোচনা করতে আসতে হবে আমরা ভাবিনি। তবে তোমার পড়াশোনাটা মনে হয় আমার থেকেও অনেক বেশি, তুমি এত সুন্দর করে বুঝিয়ে দিলে। আমি তার সঙ্গে খানিকটা অ্যাড করব। আমি একটু আমাদের দর্শক বন্ধুদের ভাবতে বলবো যে 18ই ফেব্রুয়ারি 2022 তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ আমরা জানলাম, মানে একেবারে হালে জানলাম যে 5ই জুন নাকি শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছে। হতে পারে, কিন্তু এই কারণ আমরা 6ই জুন দেখলাম, আমি এই অনুষ্ঠানের প্রমোতে দর্শকরা জানেন সেই অংশটা ব্যবহারও করছি, যখন সিআইডি টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত উঠোনে পৌঁছে গেল অফিসে তল্লাশি করার জন্য, তখন এই শুভাশিস বাবুকে আমরা দেখেছি, তিনি বলছেন আমি কেউ নয়, আমি বলছি আমি কেউ নই। তিনি তো বলতে পারতেন যে আমি ট্রেজারার পার্টি। আরেকটা কথা বলেছেন, শক্তিশালী আর্কাইভে পাওয়া যাবে, উনি বলছেন আমি এখানে ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছি, অর্থাৎ আমি এখানে ভলান্টিয়ার হিসেবে এসেছি। উনি যদি তখনও বলতেন প্রেসের সামনে যে আমি কোষাধ্যক্ষ বর্তমান, আমার একটা অধিকার আছে এখানে পাহারা দেবার বা এই ডকুমেন্টগুলিকে রক্ষা করবার, তা তিনি বললেন না।
কতগুলি পরপর বিষয় দেখো যে এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তোমার চিঠি, তুমি যে চিঠিটা দেখালে এবং তুমি বললেও যে 12ই জুন অরূপ বিশ্বাস চিঠি লিখছেন, যে চিঠি রিসিভ করছে এইচডিএফসি ব্যাংক সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চ কলকাতা ওয়েস্ট বেঙ্গল বিকেল 4:30 16ই জুনে। তার মানে তার আগে অবধি যদি অরূপ বিশ্বাস না থেকে থাকেন, শুভাশিস চক্রবর্তী কোষাধ্যক্ষ হয়ে থাকেন, তাহলে তো সেটা ব্যাংকে জানাতে হতো। এক নাম্বার 2, শুধু ব্যাংকে জানালেই হবে না, কোষাধ্যক্ষ হচ্ছে অথরাইজ সিগনেটারি। তাহলে এই চিঠি দিয়ে যদি কোনো রেজলিউশন নেওয়া হয়ে থাকে, এই কথাটা আমি জোর দেব, যদি কোনো রেজলিউশন নেওয়া হয়ে থাকে তৃণমূল, এখন তুমি আবার বলবে কোন তৃণমূল, আদি না নব্য নাকি কালীঘাট তৃণমূল, ওই কনফিউশনটায় না গিয়ে যারা তৃণমূল বলে দাবি করছেন, মানে কালীঘাট তৃণমূলের কথা বলছি আর কি, কালীঘাট তৃণমূলকে তাহলে ওই চিঠি রেজলিউশন সহ অথরাইজ সিগনেটারি বদলের প্রার্থনা ব্যাংকে দিতে হবে। তা না হলে কিন্তু এখনো অবধি অরূপ বিশ্বাসী অথরাইজড সিগনেটারি, এবং এখনো অবধি মানে 12ই জুন। আচ্ছা, সরি আমি তো আটকালাম, সেটা হচ্ছে লোকসভা আর বিধানসভার মেজরিটি যদি অন্যদিকে চলে যায়, আমি বলছি যে সংখ্যাগুলো অরূপ বিশ্বাসী এই চিঠিতে দিচ্ছেন, তাতে মালিকানা কার, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কারা? এবার আমি তোমাকে বলি, তুমি গত 34 বছর, গত 15 বছর আর সারা ভারত ঘুরে বেড়াও, এ নজির পাবে না। এ নজির, যদি এরকম কোনো বিতর্ক জাগে তাহলে কিন্তু আদালতে যেতে হবে। মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে একটা ফান্ড। আমি তো বারবার তোমার অনুষ্ঠানে বলেছি যে লাভ এবং লোভ গত 15 বছর রাজনীতিবিদদের তাড়িয়ে বেরিয়েছে এই দুটো শব্দ। প্রত্যেকে হিসেব করেছেন লাভ কোন দিকে, লোভ কোন দিকে, এবং যার জন্য গত পর্বে আমি তোমাকে বলেছি ডুবন্ত জাহাজ থেকে কেউ কেউ লাভ দিয়ে দিল্লিতে যাচ্ছেন ডুবন্ত জাহাজ থেকে বাঁচতে। এবার আরেকটা কথা রয়েছে, তার আগে জয়ন্ত আমি দর্শকদের জন্য যোগ করতে চাইবো যে দেখুন, এই এইচডিএফসি ব্যাংকের ফান্ড কতটা আমরা জানি না, মানে কত টাকা আছে, এবং পুরোটাই যেটা ধরুন এই নির্বাচনী বন্ড মারফত তৃণমূল পেয়েছিল সেটা পুরোটা এইচডিএফসিতে আছে কিনা আমি জানি না, কিন্তু তথ্যের খাতিরে আপনাদের সামনে বলা দরকার যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য অনুযায়ী 19 থেকে 24-এর মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল, বা এখন সেফলি বলা যায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল, বা কালীঘাট তৃণমূল পেয়েছিল 1592 কোটি টাকা। 24-25 অর্থবর্ষে এই পেয়েছিল আরও প্রায় 102 কোটি টাকা, এবং এই যোগফলটা বহুবার আমরা আলোচনা করেছি, গোটা দেশের মধ্যে দ্বিতীয়, বিজেপির ঠিক পরেই, এবং আঞ্চলিক দলের মধ্যে প্রথম। সুমন, তুমি এটা বললে যেটা কাগজে কলমে দেখানো আছে, 4 তারিখের পর থেকে শুধু ইলেকট্রাল বন্ড, শুধুমাত্র ইলেকট্রাল বন্ড দেখাতে পারবে যে আজ অবধি বিভিন্ন রাজনীতিবিদের বাড়ি থেকে কত কোটি টাকা উদ্ধার হয়েছে, সেটা তো কোনো হিসেব নেই। মানে আমরা নিজেরাও হিসাব করছি না, কাগজে কলমে এই টাকাটা ব্যাংকে আছে, বাকি টাকা কোনোটা খাটের তলায়, কোনোটা পাটের খেতে, কোনোটা কলেজে, কোনোটা উইয়েও খেয়ে ফেলেছে, এমনও হতে পারে। এবারে পরপর কতগুলো কথা বলি ছোট ছোট করে যাতে সবার বুঝতে সুবিধা হয়, যে এই টাকাটা কার এটা নির্ধারণ করবার জন্য কিন্তু এখন আদালতে যাওয়া ছাড়া রাস্তা নেই। এই ফান্ডের অধিকারী কে হবে তা কোর্ট ঠিক করবে। কালীঘাট টিএমসির পক্ষে সম্ভব হবে না পাওয়া, যদি না তারা 12ই জুনের আগে কোনো চিঠি দিয়ে থাকে, যা রিসিভ হয়েছে 16ই জুন বিকেল 4:30-এর আগে। এই সিদ্ধান্তের কথা তারা যদি চিঠি সহকারে রেজলিউশনের কপি, যে আমরা আমাদের কোষাধ্যক্ষ পরিবর্তন করছি, তার সহ যদি ব্যাংকে না জমা দিয়ে থাকে, তাহলে অরূপ বিশ্বাসের এই চিঠি মান্যতা পাবে। এবং অরূপ বিশ্বাস এই চিঠিতে পরিষ্কার বলে দিয়েছেন, আমি একটা ইংরেজি লাইনটা শুধু পড়ে দিচ্ছি, আই রিকোয়েস্ট ইউর গুড অফিস টু মেইনটেইন স্ট্যাটাস কো and refrain from permitting any debit transactions or changes in operational mandates in respect of the following account maintained with your branch until the dispute is duly solved. অর্থাৎ এবারে যদি ডিসপিউট সলভ না হয়, তাহলে এই যে গাজর, সুকুমার রায়, তুমি তো বারবার সুকুমার রায়ের লেখার উদাহরণ দাও, এই যে গাজর আমাদের নাকের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে, অন্তত খুরোর কলে 1592 কোটি টাকা কাগজে কলমে, আরো হাজার হাজার কোটি টাকা যা এখানে ওখানে লুকোনো আছে, তা কিন্তু কেউ নিতে পারবে না, অন্তত আইনের চোখে। অথরাইজড সিগনেটারিকে পরিবর্তন করতেই হবে। যদি শুভাশিস চক্রবর্তী হয়েও থাকেন, তাহলে তাকে চিঠির আকারে অথরাইজড সিগনেটারি পরিবর্তনের জন্য ব্যাংকে প্রার্থনা দেওয়া উচিত ছিল। একদম।
আমি জয়ন্ত যে বাক্যটা পড়লো তার অন্য দিক থেকে আরেকটা ব্যাখ্যাও করব, কিন্তু তার আগে দেখুন, পত্রাঘাত বলবেন না পত্রবোমা বলবেন আপনাদের ব্যাপার, কিন্তু দুপাতার এই চিঠির তাৎপর্য যে এই মুহূর্তে অপরিসীম এবং এর নানা স্তর নানা ভাঁজ আছে সেটা নিঃসন্দেহে তুলে ধরবো। কিন্তু এই চিঠি বিতর্ক, চিঠি রহস্য ঠিক কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, দেখুন তো। মেসি কাণ্ডে দলকে তীব্র অস্বস্তিতে ফেলেছিলেন। 3 বার হাজিরা এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুর আদালতে চরম বিক্ষোভের মুখে পড়লেন। কোনো ক্রমে ডিমের হাত থেকে তাকে বাঁচিয়ে বের করে নিয়ে যায় পুলিশ। আর এসবের মধ্যেই ব্যাংকে পাঠানো একটি চিঠি ঘিরে কালীঘাট তৃণমূলের অস্বস্তি চরমে তুললেন অরূপ বিশ্বাস। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন সুভাষিস চক্রবর্তী বলা হচ্ছে কোষাধ্যক্ষ তো সুভাষিস চক্রবর্তী, এটা কদিন পরে বলবো। এইচডিএফসি ব্যাংকে সেন্ট্রাল প্লাজা শাখায় এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। চিঠিটি ব্যাংক রিসিভ করেছে 16 তারিখ। তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, আমি অরূপ বিশ্বাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে তৃণমূলের নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুতর বিবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমানে বিদ্রোহীদের গোষ্ঠী নিজেদের এআইটিসির বৈধ প্রতিনিধি ও পদাধিকারী বলে দাবি করছে। এর ফলে এআইটিসির নামে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার অধিকার কার তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংগঠনে তহবিল সুরক্ষিত রাখতে এবং অনুমোদনহীন ব্যক্তিদের লেনদেন আটকাতে স্থিতাবস্থা বজায় রাখতে অনুরোধ করছি, যাতে এই বিবাদের নিষ্পত্তি না হওয়া অবধি এবং উপযুক্ত কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া অবধি আপনার ব্যাংকের শাখায় থাকা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা না যায় এবং অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে কোনো রদবদল না করা হয়। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এটা এখন সবাই জানে যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় অংশ 28 জন সাংসদের মধ্যে 20 জন এবং 60 জন বিধায়কের মধ্যে 58 জন হয় দল ছেড়েছেন অথবা খোলাখুলি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ এবং কাজকর্ম নিয়ে একটি গুরুতর বিবাদ বেঁধেছে। এই পরিস্থিতিতে অনুমোদনহীন ব্যক্তিরা দলের তহবিল ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই অবিলম্বে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমার আশঙ্কা, এখন যাদের কর্তৃত্ব নিয়ে বিবাদ রয়েছে এমন ব্যক্তিদের হাতে আমার আগেকার সই করা চেকগুলো চলে গেলে তার অপব্যবহার হতে পারে অথবা তার মাধ্যমে যথাযথ অনুমোদন ছাড়াই টাকা তোলা হতে পারে। না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। এই বিষয়টা পরে বলবো, বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। সবকিছু বলতে আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ের সঙ্গে অরূপ বিশ্বাসের এই চিঠি কালীঘাটপন্থী তৃণমূলের কার্যত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একটাই প্রশ্ন, কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী, এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। এইটা তো সাবজুডিস না। আমি বললাম তো, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। ব্যাস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। তৃণমূলী ট্রেজারার অনেকেই, কারণ তৃণমূলের টাকা যার কাছেই আছে সেই তো ট্রেজারার, তাই না? অফিসিয়ালি হোক আর আনঅফিসিয়ালি হোক। হ্যাঁ, অর্থই তো যত অনর্থের মূল, যত যে অশান্তি সে তো অর্থের জন্যে। এই টাকাটা ওই নেপো ছেলেটা ভোগ করবে নাকি অরূপ ভোগ করবে নাকি অন্য কেউ ভোগ করবে, এসবও ব্যাপার আছে। মিন্টো পার্কে এইচডিএফসি ব্যাংকের যে শাখায় চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, এদিন সেখানে গিয়েছিল এবিপি আনন্দ। অরূপ বিশ্বাসের চিঠি নিয়ে ক্যামেরার সামনে তাদের বক্তব্য জানানোর কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ব্যাপারে যা বলার ব্যাংকের কর্পোরেট কমিউনিকেশন বিভাগ থেকে বলা হবে। কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, প্রদীপ্তরা আসল তৃণমূল আর নকল তৃণমূল নিয়ে এতদিন যা যা বলেছে তার দুপাতার এই চিঠিতে অরূপ বিশ্বাস মোটামুটি জাস্ট খারিজ করে দিয়েছেন। আমি কয়েকটা অংশ একটু পড়ি। অরূপ নিজেই লিখছেন যে দলের সংকট কতটা গভীর। এখন সবাই জানে যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় অংশ, 28 জন সাংসদের মধ্যে 20 জন এবং 60 জন বিধায়কের মধ্যে 58 জন হয় দল ছেড়েছেন, নয় খোলাখুলি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ ও কাজকর্ম নিয়ে গুরুতর বিবাদ বেঁধেছে, একেবারে পরিষ্কার করে দিচ্ছেন অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, অরূপ লিখছেন যেটা জয়ন্ত বলছিল যে আই রিকোয়েস্ট ইউর গুড অফিস টু মেনটেন স্টেটাস কো অ্যান্ড রিফ্রেন ফ্রম পারমিটিং এনি ডেবিট ট্রানজ্যাকশনস। খুব ইম্পর্টেন্ট। অরূপ এখানে থামছেন না, অরূপ লিখছেন যে অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে যেন কোনো রদবদল না করা হয়, অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার, সাইনিং অথরিটি হিসেবে অরূপ বিশ্বাসী থাকবেন। আজ তৃণমূল বলছে যে অরূপ কোষাধ্যক্ষ নন, আর অরূপ বলছেন আমি তৃণমূলের সঙ্গেই আছি, কিন্তু একবারও বলছেন না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। ভাবুন তো, যে লোকটা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা না বলে কথাই বলতেন না, সম্ভবত জলও খেতেন না, আর তার মুখে তৃণমূল আছে, মমতা নেই। এ তো আমের সঙ্গে ছালাও গেল, কেস হয়ে গেল, সাংসদ গেল, বিধায়ক গেল, এবার কি তহবিলটাও প্রায় চলে গেল। থাকলোটা কি তাহলে? প্রদীপ্ত আর অনির্বাণ ছাড়া খুব বেশি কেউ থাকলো কি? আসলে পত্রবোমা না পত্রাঘাত পড়ল এই এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় নয়, একেবারে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তার কারণ পত্র লেখকের নাম এখনো অরূপ বিশ্বাস। প্রদীপ্ত মানবে না? দেখুন, অরূপদা তো ক্রীড়ামন্ত্রী ছিলেন, হ্যাঁ, এবার খুব ভালো ফুটবলটাও বাঁচতেন। এখন ক্রিকেট বিশ্বকাপ চলছে, আমি ক্রিকেটার তো, এবং মেয়েদের ক্রিকেটের খেলাও চলছে। এবার সেইখান থেকে অরূপদা মেসির 3 গোলও দেখেছেন নিশ্চয়ই, ফলে এখন কোন দিকে গোল যাচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে সেটা দেখার জন্য। কিন্তু দাদা, একটা কথা বলতেই হয়, গাছে কাঁঠাল গোপে তেল, মানে এই আমও গেল ছালা গেলাও কনটেক্সটে বলছি। আমি শুধু প্রদীপ্ত, যেহেতু তুমি ইঙ্গিতটা দিলে, আমি তোমার সুবিধা হবে, আমি আমারই কালকে সোশ্যাল মিডিয়ায় লেখার একটা অংশ পড়ি। সব থেকে বড় কথা এটা হচ্ছে যে মুহূর্তে আমাদের হাতে এই চিঠিটা এসছে সেই মুহূর্তে লেখা, যার ফলে সেই কনটেক্সটে দেখতে হবে। আমি লিখেছিলাম যে সব থেকে বড় কথা, আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে এই চিঠি অরূপ বিশ্বাস লিখেছেন? 3 বার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আজ কি, মানে গতকাল রাতে লিখছি, আজ কি উপস্থিত হবেন বিধাননগর দক্ষিণ থানায়? আর দুষ্টু লোকেরা প্রশ্ন করতেই পারে, এবার হাজির হলে কি তাহলে ধরে নেওয়া যাবে সেই হাজিরার সঙ্গে এই চিঠি লেখার কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে? তুমি আজ, মানে আমি যতদিন রাজনৈতিক পড়াশোনা করছি আর কি, আমি তখন থেকে তোমাকে দেখেছি তুমি রাজনৈতিক বিশ্লেষণ করে যাচ্ছ, ফলে তুমি তো বয়স্ক আমি না, মানে আমি রাজনৈতিক পড়াশোনা কবে থেকে করছি সেটা জিজ্ঞেস করলে না, আমি 2000 সাল থেকে করছি। তো সেইখান থেকে বলছি যে আমি গত 20-25 বছরে তোমাকে যা দেখেছি, ফলে তোমার রাজনৈতিক বিশ্লেষণ কখনো কখনো একটু এদিক ওদিক হলেও অধিকাংশ সময়তেই তো ঠিক ট্র্যাকটাই ধরেছে। এখন এক্ষেত্রে ঠিক ট্র্যাক কিনা আবারও বলছি, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আবারও বলছি, গাছে কাঁঠাল গোপে তেল, আমও গেল। হ্যাঁ, ঠিকঠাক আমি বলে দিচ্ছি না স্যার, বলছি ঠিকঠাকটা বলছি, একটু সিঁড়ি দিয়ে নামছি দাদা, একটু সিঁড়ি দিয়ে নামবো, হেলিকপ্টারে নামছি না এখন। এই গাছে কাঁঠাল নেতাকে নিয়ে যাওয়া অবস্থা, হ্যাঁ সেটাই বললাম, গাছে কাঁঠাল গোপে তেলের যে কনটেক্সটটা বললাম, আমও গেল ছালা গেল, এখন চোষো শুধু আমরা, মানে সেই মিঠুন চক্রবর্তীর বিখ্যাত গান। এটা কেন বলছি, তার কারণ মানে স্বাধীনতার পরে যখন আমরা এই প্রথম ধন্যবাদটা পেলাম, যে তখন মনে হলো যে 47 সাল থেকে শুরু করে বিধান রায়ের আমল হয়ে 34 বছরের বাম আমলের সময়কালটাও বোধহয় আমরা পরাধীন ছিলাম, এটা জয়ন্তবাবু বললেন, তার জন্য ধন্যবাদ আর কি। এখন দুটো প্রশ্ন উনি করেছেন, একটা কথা হচ্ছে আমি কেউ নই, এটা সুভাষিস দা বলেছেন, ওই বাড়ির তল্লাশি চলছে, ওই বাড়ির উনি কেউ নন, এটা আমার মনে হয়েছে। আমি বলে দিই, 2 নম্বর ভলান্টিয়ার, আমার মেইন টার্গেট হচ্ছে ভলান্টিয়ার, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও, মানে বাড়িতে এটা যাচ্ছিল না, সেখানে সুভাষিস বাবু বললেন যে আমি কেউ নই, ওনার তো বলা উচিত ছিল যে আমি কোষাধ্যক্ষ। ভলান্টিয়ারের কনটেক্সটে উনি যে টিপ্পনিটা করলেন, ভলান্টিয়ার কার? আমিও তো ভলান্টিয়ার, আমি এখানে আসি, 1 পয়সা আমরা কেউ পাই না, বা 1 পয়সার অভিযোগ আমাদের বিরুদ্ধে কেউ করতে পারবে না। আমরা দলকে ভলেন্টিয়ারই ভালোবেসে এইখানে মুখপাত্রর কাজ করি এবং দমসে করি, আগামী দিনেও দমের মাধ্যমেই করে যাব।
যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কাজ করে যাচ্ছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে এরা কাজ করেছেন। 2,60,00,000 ভোট আমরা পেয়েছি, নট এ ম্যাটার অফ জোক। এই নেতারা যারা আজকে এদিক ওদিক করছেন তারাও জেনে রাখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া দাঁড়াবেন, কত ভোট পাচ্ছেন সেটা একটা চ্যালেঞ্জের জায়গায় পৌঁছে যাবে কিনা। আর তুমি দাদা একটা কথা বলেছিলে, তোমার এই যখন সায়নী ঘোষ নিয়ে ডিবেট হচ্ছিল, তুমি 6 জুনের পেপারটা দেখিয়েছিলে। এই 6 জুনের পেপারটা আমার কাছেও আছে। এই 6 জুনের পেপারটা এখানে তুমিও নিয়ে বসেছো, একদম তুমি ওখানে সুভাষিস বাবুর নামটা আছে একদম। কিন্তু আমার প্রশ্নটা সম্পূর্ণ আইনি, সেটা হচ্ছে ব্যাংকে কি জানানো হয়েছে? এটাই বলছি, কারণ এই কাগজটা বেরিয়েছে 6 তারিখ, সিদ্ধান্ত তোমাদের কথা অনুযায়ী হয়েছে 5 তারিখ, তাহলে ব্যাংকে তো 16 তারিখের মধ্যে কি জানানো হয়েছে? এইটাই আমার প্রশ্ন। কেন আমি বললাম গাছে কাঁঠাল গোপে তেল, গাছে কাঁঠাল গোপে তেল এই কারণেই, কারণ এখানে আমরা যারা আছি, আমি দলের সেই জায়গায় নেই যেখান থেকে আমি জানবো যে ব্যাংকে এই জায়গাটা গেছে কি যায়নি। আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে তোমরাও কেউ জানো না যে ব্যাংকে গেছে কি যায়নি। না, ইস্যুটা হচ্ছে যে তুমি জাগো বাংলায় বেরোলো না কোথায় বেরোলো, ব্যাংকের কিছু যায় আসে না। এইচডিএফসি ব্যাংকে তোমরা জানিয়েছিলে কিনা যে এত বড় পরিবর্তন? আমি বলছি পরিবর্তনটাও কিন্তু বিরাট, কেউ জানেন না এখানে, কেউ আমরা জানি না যে এটা আদৌ গেছে কি ব্যাংকে যায়নি। তার মানে যায়নি বলাটাই বা কি করে সমীচীন হবে? যতক্ষণ পর্যন্ত গেছে বা যায়নি এই প্রশ্নটা নির্দিষ্টভাবে উত্তর আসছে, ব্যাংকের লোককে এখানে ডাকলে তারা ভালো হতো। আমি জানি না। 2 নম্বর কথা, যারা আমরা বিভিন্ন সংগঠন চালাই বা চালাচ্ছি, কিন্তু আমি তার পাশে বৃহত্তর, যেটা আমি জয়ন্তকেও বললাম, বৃহত্তর ইস্যুটা হচ্ছে যখন 2/3 মেজরিটি দলের ভেতর থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের চলে গেছে তৃণমূলের ক্ষেত্রে বোথ মানে সংসদে এবং বিধানসভায়, তখন এই টাকার মালিকানা এখানেই পরিষ্কার হচ্ছে। এখানে রাজনৈতিক বিশ্লেষক অধিকার আছে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকও আছেন, উনি জানেন পরিষদীয় দল আর রাজনৈতিক দল এই দুয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য এখনো আছে। লাস্ট যে কথাটা বলবো, যে যারা আমরা সংগঠন করি তারা আমরা জানি যে সিগনেটারি সাধারণত 3 জন হন, 3 জনের মধ্যে এনি টু। ফলে ওখানে যদি অরূপদা যে চিঠিটা লিখে থাকেন, সেইখানে কিন্তু দলের রেজলিউশন বলে কিছু আছে কিনা সেটাও আমি জানি না। যেমন যারা ওই 80 জন 70 জনের সাইন, সেখানে যারা সাইন করেছিলেন, যারা করেননি এটা বিতর্ক আছে, কিন্তু যারা করেছিলেন তারা তো করেছিলেন। তথ্যের ভিত্তিতে বলছো যে 3 জন, আমি জানি না, কারণ অরূপ বিশ্বাসের চিঠি থেকে না, ওটা তো ধারণা, কিন্তু এক্ষেত্রে পরিষ্কার বলছি, দলের নির্দিষ্ট তথ্য একটাই আমার কাছে আছে, যে দলের ট্রেজারার হচ্ছেন সুভাষিস দা, এবং সুভাষিস দা সিগনেটারি, এটা নিয়েও আমার কাছে তথ্য এসছে। বাকি নির্দিষ্ট তথ্য ব্যাংক দিতে পারবে, দল নির্দিষ্টভাবে দল দেওয়া উচিত ছিল। মানে দল যখন বলছে যে ট্রেজারার পাল্টে গেছে, তখন নিঃসন্দেহে, এবং সেই ট্রেজারার যার নাম আগে ছিল, তিনি যখন বলছেন যে সাইনিং অথরিটি অপারেশনাল ম্যান্ডেট, এটাকে রেসপেক্ট করতে হবে, এবং সাইনিং অথরিটি তিনি এই ইঙ্গিত একেবারে পরিষ্কার লিখছেন, আবার বলছি পত্রবোমাতে, তখন তার উত্তর দলের কাছ থেকে আসা উচিত ছিল। উত্তরের অপেক্ষায় আমরা থাকবো, উত্তর দিলে সেটাও আপনাদের সামনে রাখবো। কিন্তু এখন যাব অরূপ বিশ্বাসের আজকের একেবারে পুলিশের হাজিরা দিলেন মেসিকাণ্ডে, এবং আলিপুর কোর্টের মধ্যে কার্যত বেশ কিছুক্ষণ ঘেরাও হয়ে থাকলেন, এবং তার বাইরে ডিম হাতে বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। দেখুন। বাইরে তুমুল বিক্ষোভ, দরজায় ধাক্কা, ভাঙা হলো জানলার কাঁচ, ডিম হাতে ক্ষোভ। বৃহস্পতিবার আলিপুর আদালতে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসকে বাইরে বেরোনোর জন্য আইনজীবীদের একাংশ তারা হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাস তিনি জানালা থেকে যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে উঠে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। জানালা ভেঙে দেওয়া হচ্ছে, আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে অরূপ বিশ্বাসকে ঘিরে। এদিন বিকেলে আলিপুর আদালতে আইনজীবীর কাছে যান অরূপ বিশ্বাস। সেখানে যখন তিনি আইনজীবীর চেম্বারে বসেছিলেন, তখন বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীদেরই আরেকটা অংশ। ওকে বের করো, ওই চোরকে বের করো, ওর গুন্ডারা আমাকে সাহায্য করেছিল। পোলিং এজেন্টে যখন পড়েছিলাম 2024-এ বলেছিল নাক ঘষিয়ে বের করবে, ওকে বের করো, আজকে নাক ঘষানো কাকে বলে দেখাবো। আমি নিজে তো কন্টেন্ট ক্রিয়েটর, তো ভালো ভালো রান্না করতে ভালোবাসি। বাদশাহী অরূপ কালিয়া। ভেতর থেকে চেম্বার বন্ধ থাকায় বাইরে থেকে দরজায় ধাক্কা মারা হয়। মুখ লুকিয়েছে এখন অরূপ,
আদালতে এসে মুখ লুকিয়েছে, ওকে আমরা এখান থেকে আটকে রেখে দিয়েছি, ও নিজের প্রাণ রক্ষা করছে। আমরা আইনজীবীরা ওর সমস্ত প্রত্যেকটা চোর ঢুকেছে, ওকেও কারোদের ভিতরে দেখতে চাই। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাজ। কার্যত ঘেরাও হয়ে রয়েছেন অরূপ বিশ্বাস এবং যেখানে বসেছিলেন সেই জানালা ভাঙা হলো। আইনজীবীর চেম্বারে আইনজীবীদের একাংশ তারা হচ্ছে জানালা ভেঙে দিল, ভেঙে দিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করলো। চোর চোর! কেউ আবার কটাক্ষ করে মেসি মেসি বলে চিৎকার করতে থাকলেন। বিশ্বকাপে মেসি কোনোদিনই হ্যাটট্রিক নেই, অরূপ দাস স্পর্শ পেয়েই কিন্তু মেসির দুর্দান্ত খেলা খুলে গেছে এবং তাই মেসির হ্যাটট্রিককে আমরা কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং সবাই মিলে বলতে চাই মেসি মেসি। বিকেল গড়িয়ে সন্ধে, দীর্ঘক্ষণ এভাবেই আইনজীবীর চেম্বারে আটকে থাকতে হয় অরূপ বিশ্বাসকে। অরূপদার বাইরে টিম নিয়ে দাঁড়িয়ে আপনার জন্য। অরূপদা কি বলবেন? অরূপদাই পরিস্থিতির জন্য দায়ী কে? পরিস্থিতির জন্য দায়ীকে কি বলবেন? কে দায়ী অরূপদাই পরিস্থিতির জন্য? এইসব নাটকীয় পরিস্থিতির আগে মেসি কাণ্ডে গড় হাজিরার হ্যাট্রিক করার পর শেষমেশ পুলিশের কাছে হাজিরা দেন অরূপ বিশ্বাস। মেসি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাইকে অরূপ বিশ্বাসকে, যে তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি 3 গোল দিতে পারলাম, হ্যাট্রিক করতে পারলাম। যাবে, বেশি দিন বেরোতে পারবে না, ভেতরে ওকে যেতেই হবে। 22 জুন অর্থাৎ সোমবার ফের অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। আমি শুধু একটাই কথা বলবো, আলটিমেটলি সত্যের জয় হবে। 22,000 টিকিট নিয়ে কালোবাজার যা বলার কোর্টে বলবো, ব্যাস। এখানে আমি আর কোনো মন্তব্য করবো না। ওই ছবি তোলা হলো কেন? আপনি এতজনকে নিয়ে ঢুকেছিলেন কেন? যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। এদিনই আলিপুরে আগাম জামিনের আর্জি জানান কলকাতার 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। যদিও আদালত সূত্রে খবর, এই মামলা সংক্রান্ত কোনো কাগজ আদালতে আসেনি, তাই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের আর্জি গ্রহণ করা হয়নি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।